আমরা গত ক্লাসে কি পড়ছিলাম কারুর মনে আছে বলো তো আফরোজা? ডেমোগ্রাফি। ইয়েস, ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির স্টেজগুলি পড়ছিলাম, 5টা স্টেজ সাইকেল। জি স্যার। হাই স্টেশনারি, আর্লি এক্সপেন্ডিং, লেট এক্সপেন্ডিং, লো স্টেশনারি আর স্টেজ অফ ডিক্লাইন। মনে আছে? জি স্যার মনে আছে। মনে থাকলেই হবে। আজকে আমরা পড়বো সেন্সাস। সেন্সাস পড়ছিলাম না? না স্যার। সেন্সাস মানে কি বলতো? গত ক্লাসে একটু বলছিলাম। স্যার আদমশুমারি। আদম মানে কি? আদম মানে কি? জনগণ, জনগণ মানুষকে বোঝাচ্ছে। মানুষ। আর শুমারি মানে গণনা। মানুষ গণনাকে বলা হয় আদম শুমারি। হ্যাঁ, মাইন আসছে, হাসান মামা এসে গেছে। এই তো আমার একটা মিটিং আছে, ডাক দিলে চলে যাবো। তার আগে যতক্ষণ পারি আমরা ক্লাস করতে থাকি। হ্যাঁ, এই জান্নাত আসছে। জি স্যার। আচ্ছা, সূচনা না, সূচনা আসতেছে, জয়েন করছে সূচনা। হ্যাঁ, সালমা সূচনা এই তো এসে গেছে। দেখে বলছি, দেখে বলছি। আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের টপিক, ঠিক আছে? ডেমোগ্রাফি আমরা পড়ছি। ডেমোগ্রাফির একটা অংশ হলো সেন্সাস। সেন্সাসটা আমরা আজকে পড়বো। আমরা বাকিরা আস্তে আস্তে গত স্লাইডগুলি একবার দেখাই দেই। এই যে আমরা ডেমোগ্রাফি পড়ছিলাম, গত স্লাইডগুলি দেখাই দিই সবাই জয়েন করতে করতে, যেন ওদের ক্ষতি না হয় আর কি।
ডেমোগ্রাফিক সংজ্ঞা ছিল আমাদের সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন। ডেমোগ্রাফিক ফোকাস ছিল তিনটা: লাইন, কম্পোজিশন অফ পপুলেশন, ছেলে কয়জন, মেয়ে কয়জন, কোন বয়সে কয়জন, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন স্পেস, কোন এলাকায় কতজন জনগোষ্ঠী থাকতেছে। ডেমোগ্রাফিক প্রসেস, ফার্টিলিটি, জনসংখ্যা বাড়বে, ফার্টিলিটি বাড়লে। মর্টালিটি হলো মৃত্যু বাড়লে জনসংখ্যা কমবে, মৃত্যু কমলে জনসংখ্যা বাড়বে। ম্যারেজ, বিয়ে বাড়লে জনসংখ্যা বাড়বে। মাইগ্রেশন, এক জায়গায় জনসংখ্যা বাড়বে। সোশ্যাল মোবিলিটি, এক অঞ্চলে কমবে আরেক অঞ্চলে বাড়বে। সোর্সেস, এই যে পপুলেশন সেন্সাস যেটা আজকে পড়বা, আদমশুমারি থেকে নিতে পারি, ন্যাশনাল সার্ভে, জাতীয় জরিপ থেকে নিতে পারি, রেজিস্ট্রেশন ভাইটাল ইভেন্টস, জন্ম, মৃত্যু, বিবাহ রেজিস্টার থেকে নিতে পারি, হসপিটাল রেকর্ড থেকে নিতে পারি, মানে অস্থায়ী ডেমোগ্রাফিক স্টাডিজ থেকে নিতে পারি, স্যাম্পল স্ক্রিনিং নমুনা থেকে নিতে পারি, ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড আন্তর্জাতিক সংস্থা থেকে নিতে পারি। আচ্ছা, আমাদের স্টেজ 1 আর্লি এক্সপেন্ডিং, জন্ম কমে নাই, মৃত্যু একটু কমছে, তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি শুরু হয়ে গেছে। মৃত্যু কমা মানে জনসংখ্যা বাড়া। লেট এক্সপেন্ডিং, এবার জন্মটা কমছে, মৃত্যু টেন্ডস টু ফল, মানে জন্মটা কমার দিকে চাচ্ছে, তো মৃত্যুটা বেশি কমে গেছে, জনসংখ্যা আরো একটু বাড়ছে। লো স্টেশনারি, জন্ম কমছে, মৃত্যুও কমছে, দুটো কমে এক জায়গায় স্থির হয়ে আছে, এটাকে বলে লো স্টেশনারি। হ্যাঁ, আচ্ছা। স্টেজ অফ ডিক্লাইন, জন্ম কম আর মৃত্যু বেশি, বার্থ রেট লোয়ার দ্যান ডেথ, জন্ম একেবারেই কম। দুই দেশে এটাকে বলে নেগেটিভ পয়েন্ট, জার্মানি, হাঙ্গারি। আর জিরো পপুলেশন সুইডেন। বাংলাদেশ কিন্তু থার্ড স্টেজ আছে, খেয়াল রেখো, বাংলাদেশ এই স্টেজে আছে, এই যে স্টেজ 3-তে। এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হলো সেন্সাস। আজকে যেটা বলবো সেটা বলবো আমরা সেন্সাস বা আদমশুমারি। আমরা সেন্সাসে যাচ্ছি, এটা মনোযোগ দিয়ে শুনো। আমাদের এই সামনের বছরই সেন্সাস হবে। এই প্রথম সংজ্ঞাটাই আমাদের সবচেয়ে ভালো। টোটাল প্রসেস, সমন্বিত প্রক্রিয়া, কালেক্টিং, কম্পাইলিং এন্ড পাবলিশিং ডেমোগ্রাফিক, ইকোনমিক এন্ড সোশিয়াল ডাটা pertaining to a specific time or times to all person in a country or delimited territory. একটা দেশে অথবা নির্দিষ্ট ডেলিমিটেড মানে নির্দিষ্ট সীমাবদ্ধ অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে সেখানে জনগণ কত, তাদের ডেমোগ্রাফি, কার বয়স কত, ছেলে কত, মেয়ে কত, আর্থিক অবস্থা কত, সামাজিক অবস্থান কত, সবই আমাদের এখান থেকে কে কত ইনকাম করে, কতজন ছেলে, কতজন মেয়ে, কোন বয়সে কতজন, তারপরে কে কিরকম বাড়িতে থাকে, কাঁচা বাড়ি কয়টা, পাকা বাড়ি কয়টা, কার ইনকাম, সব তথ্য আমরা নিয়ে আসবো। দ্য টোটাল প্রসেস, সামগ্রিক প্রক্রিয়া অফ কালেক্টিং, সংগ্রহ করা, কম্পাইলিং, সুবিন্যস্ত করা, এন্ড পাবলিশিং, সংগ্রহ করবো, সুবিন্যস্ত করে সাজাবো, এটাকে প্রকাশ করবো, জনসম্মুখে পাবলিশ করবো। কি কি তথ্য? ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মানে এজ, সেক্স, এই জনসংখ্যা, নাম্বার অফ পপুলেশন, ছেলে কজন, মেয়ে কজন, কোন বয়সে, ইকোনমিক অবস্থা, কার আর্থিক অবস্থা কেমন, সোশ্যাল ডাটা, কার সামাজিক অবস্থান কেমন, গরিব কজন, ধনী কজন ইত্যাদি, পার্টেনিং একটা স্পেসিফিক টাইম ও টাইমস, একটা নির্দিষ্ট সময়ে। আমরা আমাদের সেন্সাসের নির্দিষ্ট সময় কতদিন, কতদিন পর পর সেন্সাস হয়, কতদিন সূচনা, কতদিন পর পর সেন্সাস হয় আদমশুমারি? 10 বছর পর পর। এই শুনতে পাচ্ছ আমাকে? কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। মাঝে মাঝে একটু কথা বললেও আমার সাথে, এত রাগ করে থাকলে তো বুঝতে পারবো না আসো না নাই নাকি চলে গেছো রাগ করে। হ্যাঁ, আচ্ছা। টোটাল প্রসেস অফ কালেক্টিং, কম্পাইলিং এন্ড পাবলিশিং ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফি মানে সেক্স, এই ছেলে কজন, মেয়ে কজন, এইজ, কোন বয়সে কতজন, এই তথ্যগুলা। ইকোনমিক, কার আর্থিক অবস্থা কেমন, যে পার হেড ইনকাম কত, সোশিয়াল, কার সামাজিক অবস্থান কেন, এই সমস্ত তথ্য। পার্টেনিং এর স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়, টু অল পার্সন, যত জনগোষ্ঠী আছে ইন এ কান্ট্রি, একটা দেশের, অর ডেলিমিটেড টেরিটরি, অথবা একটা নির্দিষ্ট অঞ্চলে।
এই সংজ্ঞাটা তোমরা দিও। একটা ছোট সংজ্ঞা আছে, কাউন্টিং অর ক্যালকুলেশন অফ টোটাল নাম্বার অফ পপুলেশন ইন এ কান্ট্রি অর ডেইলি, এটা একটা সংখ্যা করেছে, খালি জনসংখ্যা গণনা। আর the population of the census year is known as census report, যে 10 বছরের আমরা যে তথ্যটা দিই সেটাকে বলা হয় সেন্সাস রিপোর্ট। এর সংজ্ঞাটা হলো টোটাল প্রসেস অফ কালেক্টিং, কম্পাইলিং এন্ড পাবলিশিং ডেমোগ্রাফিক, ইকোনমিক এন্ড সোশিয়াল ডাটা পার্টেনিং এট এ স্পেসিফিক পার্টিং, কোন সময় or নির্দিষ্ট সময় টু অল পার্সন, যত লোক আছে ইন এ কান্ট্রি, একটা দেশে, or delimited territory, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমানার ভিতরে। আর ছোট সংখ্যা হলো কাউন্টিং অর ক্যালকুলেশন টোটাল নাম্বার অফ পপুলেশন ইন এ কান্ট্রি অর ডেলিমিটেড। এটা খালি জনসংখ্যা গণনা, আসলে আমরা শুধু জনসংখ্যা গণি না, ওদের অন্যান্য তথ্যগুলিও নেই। আচ্ছা, সেন্সাসের পদ্ধতি কয়টা? মানে 3 নম্বরটাও কি ডেফিনেশন? 3 নম্বরটা? জি স্যার। না না, 3 নম্বরটা এমনি, 3 নম্বরটা ডেফিনেশন না। তোমার ডেফিনেশন তাহলে স্যার আমরা প্রথমটা দেব। এক্স্যাক্টলি রাইট, প্রথমটা দিও। তোমার প্রথমটা দিও, তোমরা প্রথমটা দিবা, এই যে এইটা দিও, ঠিক আছে? ব্যাস। এখন সেন্সাস করার পদ্ধতি আছে 2টা, সুন্দর, ডি ফ্যাক্টো, ডি জুই, জটিল নাম কিন্তু সুন্দর। ডি ফ্যাক্টো, ফ্যাক্টো মানে ফ্যাক্ট, সত্যিকার অর্থে। when a person is counted at the place where he or she is found at the time of counting, জিনিসটা হলো ডি ফ্যাক্টো মানে কি, যখন গণনা, এটা একটা পদ্ধতি, জরিপ করার সময় যাকে যেখানে পাইছে ওইখানে গণনা করে আসবে। যেমন যে রেল স্টেশনে আছে, বাস স্টেশনে আছে, স্টিমার ঘাটে আছে, এয়ারপোর্টে আছে, যে যেখানে আছে ওইখান থেকে গুনে নিয়ে আসাকে বলা ডি ফ্যাক্টো। ফ্যাক্ট মানে ঘটনা, যে ঘটনার সময় যে যেখানে উপস্থিত। ডি ফ্যাক্টো when a person is counted at the place where he or she is found at the time of counting, গণনার সময় যাকে যেখানে যে অবস্থায় পাওয়া যায় ওই অবস্থায় গুইনা হিসাব নিয়ে আসাকে বলা ডি ফ্যাক্টো। আর ডি জুরি, সরি আমরা কি করলাম, ডি জুরি when a person is counted at the place of his or her usual or normal residence, population count only of the permanent residence। এটা হলো স্থায়ী ঠিকানা অনুযায়ী। আমাদের আসলে আমাদের যেটা করা হয়, ডি জুরিটা করি আমাদের। যখন তোমরা দেখবা এই 2021 সালে গণনা হবে, গণনাকারী বাসায় আসবে, আয়সা পরিবার প্রধানের কাছে একটা কাগজ দিবে, দিয়ে বুঝাই দিবে যে আপনার পরিবারে কয়জন সদস্যের সংখ্যা, তাদের নাম লিখবেন, তাদের বয়স লিখবেন, তাদের সেক্স, ছেলে না মেয়ে লিখবেন, কেউ যদি চাকরি করে সেটাও লিখবেন, চাকরি করলে কত রোজগার কামাই করে এটাও লিখবেন, একেবারে দিয়ে যাবে প্রতিষ্ঠান প্রধানের কাছে। তার স্থায়ী আমরা যদি মিথ্যা কথা বলি ওনারা কিভাবে বুঝবে যে আমরা কতজন? এই তো, এই যে স্বাস্থ্য অবস্থা দূরে ফেলাইছে। আসলে এটা মানে ধরে নে যে সত্য কথা বলবে। মানে তুমি বলছো স্যার যদি আমরা সঠিক তথ্য না দিই ওরা কেমনে বুঝবে, তাই না? জি স্যার। এই যে এইটাই তো বিপদ, দেখছো ও কি বুদ্ধি। তোমাকে ওকে আমি ওকালতি পড়াবো। কি নাম তোমার? তো এই নামটা বলো না, ভালো মেয়ে। রাখি। রাখি? আখি। আখি। আচ্ছা, তুমি এই এটা পাস করে একটু ওকালতি করে নিও, খুব বুদ্ধিমান, ভেরি গুড। হ্যাঁ, তবে মানে খুব দেখছো কি ভালো চিন্তা করছে। যদি আমরা সঠিক তথ্য না দিই তবে গণনাকারী যে আসবে প্রতিষ্ঠান পরিবার প্রধানকে বুঝিয়ে দিবে যে আপনি সত্যি তথ্য না দিলে পরে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ সত্যি তথ্য না দিলে যখন কোনো ওই যে ভোটার আইডি হবে বা যদি কোনো সরকার সুবিধা দিতে চায় এবং যদি দেখা যায় যে আপনার তথ্যের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে, তখন কিন্তু আপনাকে ওই সুযোগ থেকে বঞ্চিত করা হবে। তখন দেখা যাবে যে সত্যি তথ্য দিতেছে। আপনি যদি বাড়াইয়া দেন তাও আমরা ধরে ফেলবো, কমাই দিলেও ধরে ফেলবো, কারণ আপনাদেরকে ধরার আমাদের অন্য অনেক মেকানিজম বা পদ্ধতি আছে। তখন দেখবা যে পরিবার প্রধান আর ভুল তথ্য দিবে না, বলে দিবে তুমি যেটা বলছো ঠিক, আমরা বাড়াইও দিতে পারি, কমাইও দিতে পারি। এই জন্য সেইভাবে বুঝা একটু মোটিভেশন, এটাকে বলে মোটিভেশন, কাউন্সেলিং করবে, বুঝানোর ফাঁকে ফাঁকে বলে দেবে। শেষে বলে আপনি যদি তথ্যটা ভুল দেন এবং যদি এটা প্রমাণিত হয় ভুল, আপনার কিন্তু শাস্তি হবে। এছাড়া আপনি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। ধরেন আপনি যদি পেনশনভোগী হন, পেনশন আপনার বন্ধ হয়ে যাবে। এরকম ভাবে কথা বলবে আর কি। তখন দেখবা আর মিথ্যা তথ্য দিবে না। ঠিক আছে আখি? হ্যাঁ, আচ্ছা, একটু হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? অপশন আলম,
আমি একটা ক্লাস দিচ্ছি, আমি আপনাকে ফোন করবো বিকালে বিকালে। অপশনের আলো, আচ্ছা ঠিক আছে। তাহলে ডি ফ্যাক্টো গেল। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে কি? সত্যি ঘটনা, অর্থাৎ যা সত্যি তাই বলবে। ডি জুরি, when a person is counted at the place of the, ও এটা ডি জুরিটা, এটা ডি জুরি হলো যখন ডি ফ্যাক্টো হলো কি, দুইটা ডি ফ্যাক্টো হলো গণনাকারী সব নেমে পড়বে সারা দেশ জুড়ে। তখন আর বাসায় কজন আছে, আচ্ছা অফিসে গিয়ে কজন আছে, ঠিক আছে, লঞ্চ ঘাটে কজন আছে, স্টিমার ঘাটে কজন আছে, ট্রেনে স্টেশনে কজন, যে যেখানে পাইছে, ওটা ডি ফ্যাক্টো, মানে সত্যিকার অর্থে যাকে যেখানে যেভাবে পাচ্ছে। আর ডি জুরি এটা হলো প্রতিষ্ঠান প্রধানের কাছে দিয়ে, পরিবার প্রধানের কাছে দিয়ে আসবে এবং এইভাবে মোটিভেশন করে দিয়ে আসবে। তখন পরিবার বলবে যে আপনাকে ফর্মটা দিয়ে গেলাম, এবং সে পুরো ফর্মটা ব্যাখ্যা করে দিবে কিভাবে তথ্য লিখতে হবে, কিভাবে বুঝাই দিবে। বুঝাই দিয়ে যদি পরিবার প্রধান অশিক্ষিত হয়, তাহলে ওই বাড়িতে যে শিক্ষিত সবাই যদি অশিক্ষিত হয়, তখন গণনাকারী নিজেই বসে ফিল আপ করে দিবে। কিন্তু আজকাল মোটামুটি প্রতি বাসাতেই 2-1 শিক্ষিত লোক আছে। আর ভুল তথ্য যেন না দেয়, তাদেরকে ওইভাবে মোটিভেট করে। তাহলে দুইটা পদ্ধতি, ডি ফ্যাক্টো মানে যে যেখানে আছে ওইভাবে গুনে নিয়ে আসবে, অথবা ডি জুরি স্থায়ী নিবাস হিসাবে গণনা করবে, খালি পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে কিন্তু। আচ্ছা এখন দুইটা, এখন আসো এটাকে বলে টাইপস, 2 রকম মেথড। টাইপস হলো 2টা, ডি ফ্যাক্টো মেথড, কিভাবে কি পদ্ধতি, কি ধরন, সেন্সাসের ধরন 2টা, প্রকার ভেদ 2টা, ডি ফ্যাক্টো ডি জুরি। পদ্ধতি 3টা, বাই ইনামোরেশন, ইনামোরেশন মানে গণনা করা, দি ইনামোরেটর মানে গণনাকারী ভিজিট হাজির হয় এভরি হোম ইন হিজ অর হার এরিয়া ভাগ করে দেওয়া থাকে, যে আমার কামাল তুমি পল্টন এরিয়াতে দেখবা, আমি গিয়ে আমার এলাকার সব বাসা হাজির হবো। ইলিসিট মানে তথ্য বের করে নিয়ে আসা, দ্য ডিজায়ার্ড ইনফরমেশন, তাদের যে তথ্য দরকার সেগুলি বার কার থেকে, ফ্রম দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর দ্য রেসপন্সিবল ফ্যামিলি মেম্বার। এখানে বাই ইনামোরেশন, গণনাকারী তোমার বাসায় গেল, গিয়ে কিন্তু ফর্মটা দিবে না, ফর্ম নিয়ে বসবে, পরিবার প্রধানকে ডাকবে, আচ্ছা আপনি আসুন তো, আচ্ছা আপনি আসেন, আপনার নাম কি, অমুক, বয়স কত, আপনি কি করেন, চাকরি করেন, কত বেতন পান, এত বেতন পাই, আপনার ছেলে মেয়ে কজন, একজন, সবচেয়ে বড় ছেলের নাম বলেন বা বড় বলতে বলতে তার থেকে সমস্ত তথ্য নিবে। গণনাকারী নিজে বসে নিজের হাতে এই তথ্যগুলি লিখবে। দিস ইজ বাই এনামোরেশন। দি এনামোরেটর মানে গণনাকারী ভিজিট এভরি হোম ইন হিজ অর হার এরিয়া, গণনাকারী ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, তার উপর অর্পিত তার এলাকায় প্রত্যেকবার ইলিসিট ডিজার্ড ইনফরমেশন বের করে নিয়ে আসা, ডিজার্ড যে তথ্যটা বার করা, ফ্রম দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর দ্য রেসপন্সিবল ফ্যামিলি মেম্বার। এটা গেল। কিন্তু গণনাকারী সমস্ত তথ্য জিজ্ঞেস করে নিজের হাতে লেখা, তাহলে অনেক সময় লাগে, এটা একটু সময় সাপেক্ষ। বাই কোশ্চেনিয়ার, ওই ফর্মটা বা প্রশ্নপত্রটা প্রতিষ্ঠান প্রধানের কাছে বুঝিয়ে দিয়ে আসবে, বলবে যে আপনি পূরণ করে রেখেন, আমি 2 দিন পরে নিয়ে আসবো। এ কোশ্চেনিয়ার form is handed over to the family or the household head who is to fill up the form. এখানে গণনাকারী নিজে বসে আর ফিল আপ করবে না, সে দিয়ে আসবে সমুজে ডি জুরির মতো দিয়ে আসবে, বুঝাই দিয়ে আসবে। গণনাকারী তখন প্রতিষ্ঠান প্রধানকে বলবে আপনাকে আমি 2 দিন সময় দিব, আমি বাকি বাড়িগুলিতে দিয়ে আসি, 2 দিন পর এসে নিব। 2 দিন পর আসা আবার সে নিতে আসবো, নিতে আসার পর হয়তো বলতে পারে যে আমি তো এটা বুঝি নাই, তখন সে সাহায্য করে ফিল আপ করতে। 3 নম্বর বাই কম্বিনেশন মেথড, দুইটা মিলিয়া যেটা কম্বাইন্ড বোথ দ্য অ্যাবভ মেথড। আমরা করি কি, কম্বিনেশন মেথড ফলো করি। আমরা ফর্মটা দিয়ে আসি, বুঝাই দিয়ে আসি, দিয়ে এসে বলে আপনি লেখেন, যখন আনতে যাই তখন বলে যে আমি তো এটা বুঝতে পারি, তখন আবার তাকে বুঝাই দিই, যার ফলে দুটো মিলিয়ে যে হয় সেটা আমরা করি কম্বিনেশন মেথড। একটা হলো বাই ইনামোরেশন, গণনাকারী নিজে বসে তথ্য নিয়ে ফিল আপ করে ফর্মটা নিয়ে আসবে, দিয়ে আসবে না। বাই কোশ্চেনিয়ার, বুঝিয়ে টুঝিয়ে ফর্মটা দিয়ে আসবে, পরে গিয়ে নিয়ে আসবে। বাই কম্বিনেশন, বুঝিয়ে দিয়ে আসলো, ফিল আপ করলো, আনতে যখন গেল সে যখন ফর্মটা চেক করলো, যদি কোনো ঘর খালি থাকে আলাপ সাপেক্ষে সেটা পূরণ করলো। দিস ইজ কম্বিনেশন মেথড। আমরা ইউজুয়ালি কম্বিনেশন মেথড ফলো করি। আমাদের ফর্মটা দিয়ে যায়, যারা বুঝে সুন্দর করে ফিল আপ করে রাখে, গণনা করে নেওয়ার সময় একবার চোখ বলাই নেন, ঠিক আছে সব ঠিক আছে, থ্যাংক ইউ, চোখ বলে দেখেন না কয়েকটা ঘর খালি আছে, আচ্ছা এটা আপনি এরকম লেখলেন কেন, ওইটা তো লেখা নেই কেন, আমি বুঝতে পারিনি, এইভাবে আলোচনা করে বাকি ঘরগুলো ফিল আপ করে। দিস ইজ কম্বিনেশন মেথড। দেখো সংজ্ঞা গেল, টাইপস 2 রকম, ডিফ্যাক্টো যে যেখানে সে সেখানে গণনা করা বলে ডিফ্যাক্টো, ডিজুরি তার স্থায়ী নিবাসে গণনা করা বলে ডিজুরি। পদ্ধতি 3টা, বা এনামোরেশন
জনগণনাকারী নিজে যাবে, নিজে গিয়ে বসে থেকে গণনা করে নিয়ে আসবে, কোশ্চেনিয়ার গণনাকারী গিয়ে ফর্মটা দিয়ে আসবে, প্রতিষ্ঠান বুঝার বা দায়িত্ব, প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বশীল ব্যক্তিকে বুঝাই দিয়ে আসবে, উনি এটা ফিল আপ করবে, গণনাকারী নিয়ে আসবে। বাইক্রমে আনার সময় যদি কোনো ঘর খালি থাকে, বুঝতে অসুবিধা হয়, গণনাকারী সাহায্য করবে। আমাদের সেন্সাসের গুরুত্ব কি, কেন আমরা সেন্সাস করি, এত সময় টাকা পয়সা ইত্যাদি নষ্ট করি কেন? ফর পপুলেশন বলো। ইয়েস স্যার অনেকে তো হচ্ছে, স্যার অনেকে দেখা যায় তো হচ্ছে গ্রামে থাকে, কিন্তু তার ফ্যামিলি দেখা যায় আর হচ্ছে ধরেন আমার আব্বু আম্মু যেহেতু আমরা ঢাকা থাকি আর আমার দাদা দাদি যেহেতু হচ্ছে গ্রামে থাকে, তো যদি গ্রামেও তো যাবে আদমশুমারিতে, তখন ওনারা যদি বলে দেয় যে হচ্ছে আমার ছেলে এখানে এখানে থাকে, ওনাদেরটাও তো এখানে গণনা করা হয়ে গেল, আবার আমাদের বাসায় আসলে তো আমরাও গণনা করব, তাহলে তখন কোনটা নেয় ওনারা? রাইট, ডাবল কাউন্টিং হয়ে যেতে পারে। তবে দাদা দাদি যদি বাইরে থাকে, মানে গ্রামে থাকে, আর ছেলে যদি বাইরে থাকে, এখন তো আমাদের একান্নবর্তী পরিবার না, নিউক্লিয়ার ফ্যামিলি, দুইটা পরিবার ধরে হিসাব করতে হবে, ঠিক আছে? মানে যখন ঢাকায় তোমার আব্বার ঠিক আছে, তার ছেলে পেলে হিসাব নিবে, আর দাদা দাদির কাছে গেলে বলে যে আপনার ছেলে কই, ঢাকা চাকরি করে, বিয়ে করছে, যে বিয়ে করে সংসার করতেছে, তাহলে থাক আপনারটা আপনি বলেন, বুঝছো? এইভাবে গণনা করা ঠিক আছে। তুমি ঠিক বলছো, ডাবল কাউন্টিং হয়ে যাবে, এটাকে বলে ডাবল কাউন্টিং। দেখা যাবে যে দুইবার হয়ে গেছে। এই জন্য মানে গণনা জিজ্ঞাসা করবে, তোমাদের ঢাকার বাসা আসলো, আচ্ছা আপনি কি করেন, ছেলে মেয়ে কজন, সবাই কোথায় আছে এখানে, ঠিক আছে দেন। যদি বলে আমার বাবা তো গ্রামে আছে, বাবা মা, আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রামে আমাদের গণনাকারী আছে, ওনারা ওইখান থেকে নিবে। অর্থাৎ আমাদের তো হলো মানে নিউক্লিয়ার ফ্যামিলি, এখন পরিবারকে আমরা আলাদা করে ধরে ফেলবো। আগে ছিল এক্সটেন্ডেড ফ্যামিলি, একান্নবর্তী পরিবার, তখন ওই দাদাই তার সব হিসাব দিত। কিন্তু এখন আমাদের ওই পদ্ধতি চলে গেছে, এখন আমাদের বলি নিউক্লিয়ার ফ্যামিলি। এই জন্য আমাদের এখনকার হিসাবটা আলাদা ভাবে হবে। যাদের পরিবার শুরু হয়ে গেছে, তখন এখন তোমার দাদা দাদি গ্রামে আছে, তোমার ছোট দুই চাচা দাদা দাদির সাথে আছে, তারা কিন্তু ওইখানে কাউন্ট হবে। তোমার বাবা বিয়ে হয়ে গেছে, তোমাদের এখানে আলাদা সংসার, তোমাদের কাউন্ট আলাদা হবে, ঠিক আছে? তোমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ডাবল কাউন্টিং হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা করি কি, ওই যে কম্বিনেশন মেথড ফলো করি। কম্বিনেশন মেথড ফলো করলে তখন এরকম তথ্যগুলি বেরিয়ে আসবে। মানে দিয়ে আপনার ফিল আপ করে আমি আবার বললাম আপনি এইখানে, সে যদি দাদা দাদির তথ্য দিয়ে দেয়, তখন এগুলি আপনারা যে বলেন ওনারা কোথায়, যে 80, 90 বা 70 বছর, না তো গ্রামে আছে, না কেটে দিতে হবে। কম্বিনেশন মেথড ফলো করলে হয় কি, ওই তথ্যগুলি বাদ করে যাবে, ডাবল কাউন্টিং হবে না। ভেরি গুড, ঠিকই আছে স্যার। যে যেখানে ভোটার সেই অনুযায়ী গণনা করেন না? যে যেখানে ভোটার, আসলে যে যেখানে ভোটার সে সেখানে থাকার কথা বিধি মোতাবেক। আমি তোমরা তো ঢাকাতে আছো, তোমাদের কিন্তু ভোটার আইডি এখান থেকে হচ্ছে। এই যে একটা কথা লেখা আছে, দেখছো তোমরা বোধহয় বুঝতে পারছো, এই যে পার্মানেন্ট রেসিডেন্স, দেখছো এই যে স্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট রেসিডেন্স, এবং ওই স্থায়ী বাসিন্দা হিসাবে এই যে এটা ডি জুরি, যে যেখানকার স্থায়ী বাসিন্দা সেখানকার হিসাবে ধরতে হবে। এখন অনেকে বিদেশে পড়াশোনা করতে চলে গেছে, হ্যাঁ, আমাদের কিন্তু ওই বিদেশেও কিন্তু আমাদের জনগণ যদি বাইরে থাকে, ওইখানে আমাদের গণনার পদ্ধতি আছে। তোমার আব্বা হয়তো বললো আমার বড় ছেলে তো এখন লন্ডনে আছে, পিএইচডি করতেছে, ঠিক আছে, তখন ওকে আমরা আমাদের দেশের বাইরে যদি কোনো জনগণ থাকে, তখন আমরা আমাদের দেশের ভিতরে কাউন্টিং ধরবো না। ওইটার জন্য আমাদের ওই সব জায়গায় লোক আছে সেন্সাস করার জন্য। আর হ্যাঁ, ভোটার আইডি, এই ভোটার আইডি কিন্তু সবসময় স্থায়ী ঠিকানা হিসাবে দেওয়ার নিয়ম। যদি কেউ না দিয়ে থাকে তাহলে তথ্য ভুল এসে যাবে। তারপরও যখন কম্বাইন মেথড ফলো করে, তখন কিন্তু এই ভুল ত্রুটিগুলি কারেকশন হয়ে যায়। ঠিকই আছে, এগুলি প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ কথা। আমরা সেন্সাসের গুরুত্ব কি, কেন আমরা সেন্সাস করি, এত কষ্ট করি কেন? ফর পপুলেশন এনিমেশন, দেশের জনগোষ্ঠী কত এটা জানার জন্য। দেশের জনগোষ্ঠী না জানলে সরকারের পক্ষে ত্রাণ দেওয়া, বাজেট তৈরি করা, কয়টা স্কুল কলেজ হবে, মানে কোন বর্ষে কতজন, হাই স্কুল কয়টা হবে, প্রাইমারি স্কুল কয়টা হবে, হিসাব করি কিভাবে? এই যে এই হিসাবটা থেকে এই যে ফর অবটেনিং দ্য সেলিয়েন্ট ক্যারেক্টার পপুলেশন, বয়স, লিঙ্গ, ধর্ম, লিভিং কন্ডিশন, ইনকাম, এগুলি থেকে ধরো বয়স জানা থাকলে সরকার একটা হিসাব করতে পারে, প্রাইমারি স্কুল কটায় করতে হবে, হাই স্কুল কটায় করতে হবে, ইউনিভার্সিটি কটায় করতে হবে। সেক্স জানা থাকলে সরকার হিসাব করতে পারে যে সেক্স রিলেটেড, যে আমাদের ফিমেল স্কুল বা কলেজ করা লাগলে কটা রাখতে হবে, মেয়েদের বা ছেলেদের কটা করা রাখতে পারে, রিলিজিয়ান, মসজিদ কটা করা লাগবে, মন্দির কটা করা লাগবে, গির্জা কটা করা লাগবে, লিভিং কন্ডিশন,
মানে লিভিং কন্ডিশন থেকে লিভিং কন্ডিশন এবং ইনকাম এই দুটো থেকে আমরা আর্থিক অবস্থা পর্যালোচনা করতে পারি। তখন আমরা বুঝতে পারি কাদেরকে ত্রাণ দেওয়া লাগবে, কারা দারিদ্র্যের সময় নিচে আছে, কারা দারিদ্র্যের সময় উপরে আছে, এগুলো আমরা বের করতে পারি। সুতরাং আমাদের এই তথ্যগুলি অত্যন্ত দরকার। ডাটা প্রোভাইড এ ফ্রেম অফ রেফারেন্স এন্ড বেসলাইন ফর প্ল্যানিং এন্ড অ্যাকশন। এই যে এই তথ্যের উপর ভিত্তি করে সরকার একটা মূল ভিত্তির উপর একটা ধারণা তৈরি করতে পারে, পরিকল্পনা করতে পারে, পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে পারে। সুতরাং এই ডাটা প্রোভাইড, এই তথ্য থেকে আমরা কি পাই? ফ্রেম অফ রেফারেন্স এন্ড বেসলাইন, আমরা একটা কাঠামো পেয়ে যাই। জনগোষ্ঠীর অবস্থা, কতজন ছেলে, কজন মেয়ে, কজন কোন বয়সে, কজন হিন্দু, কজন মুসলমান, কজন গরিব, কজন ধনী, কজন সব পেয়ে যায়। তখন সরকারের পরিকল্পনা করতে এবং পরিকল্পনা কার্যকরী করার জন্য সুবিধা হয়। ডাটা হেলথ এন্ড রিসার্চ, গবেষণা করতে গেলে ডাটাগুলি লাগে। হেলথ ফরমেটিং স্ট্র্যাটেজি ফর গভর্নমেন্ট প্রোগ্রাম, সরকারি যে কোনো কর্মসূচি করার জন্য আমাদের এই তথ্যগুলি লাগবে। 5টা সুবিধা। পপুলেশন এনুমারেশন, জনগোষ্ঠী গণনা করা। আমাদের জনগোষ্ঠী এই তথ্যগুলি আমরা এজ, সেক্স, রিলিজিয়ন, লিভিং কন্ডিশন, ইনকাম, এই তথ্য থেকে আমরা মানে মূল ভিত্তি তৈরি করতে পারি। পরিকল্পনা কিভাবে করব, আমাদের গবেষণা সাহায্য করবে। সরকারি কর্মসূচি প্রণয়ন করতে আমাদের এই তথ্যগুলি লাগবে। আচ্ছা, এটা গেল আমাদের সেন্সাসের উপর গেল। সেন্সাসের সংজ্ঞা পড়লাম, তারপরে সেন্সাসের প্রকারভেদ, ডি ফ্যাক্টো, যে যেখানে আছে সেখান থেকে গুনবো, ডি জুরি পার্মানেন্ট স্থায়ী নিবাস হিসাবে গুনবো। পদ্ধতি, আমরা গণনাকারী নিজে গিয়ে বসে গণনা করে আনতে পারে। কোশ্চেনিয়ার, পরিবার প্রধান বা দায়িত্বশীল ব্যক্তির কাছে ফর্মটা দিয়ে আসবে, তারপরে গিয়ে নিয়ে আসবে। কম্বিনেশন দিয়ে আসলো, আনার সময় নিজে আবার চেক করে নিয়ে আসলো। কম্বিনেশন কি লাভ? জনসংখ্যা জানতে পারি, শুধু জনসংখ্যাই না, বয়স ভিত্তিক জনসংখ্যা, লিঙ্গ ভিত্তিক জনসংখ্যা, ধর্ম ভিত্তিক জনসংখ্যা, তাদের সামাজিক অবস্থান, আর্থিক অবস্থা জানতে পারি। এই তথ্যগুলি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য একটা ভিত্তি হিসাবে কাজ করে। 4 নম্বর, এগুলি আমরা গবেষণায় কাজে লাগাই। 5 নম্বর, সরকারি তথ্য থেকে বিভিন্ন কর্মসূচি প্রণয়নে সহায়তা করে। পপুলেশন এস্টিমেশন, এখন ধরো 2011-তে আমরা সেন্সাস করলাম 16 কোটি, আরেকবার করবো 2021-এ, 10 বছর পরে। মাঝখান দিয়ে যদি আমাদের জনসংখ্যা জানতে হয়, 11-তে করছি, 2015-তে কি আর ওই 11 জনসংখ্যা থাকবে? এর মধ্যে জনসংখ্যা বেড়ে গেছে না? 10 বছর পর পর করে ইন্টার সেন্সাস পিরিয়ড, 2 সেন্সাসের মাঝখানে যদি আমাদের জনসংখ্যা জানার দরকার হয়, তখন আমরা কিভাবে এই জনসংখ্যা বার করবো? অ্যাসেসমেন্ট অফ দ্য সাইজ অফ পপুলেশন বাই ক্যালকুলেশন, একটা পদ্ধতি গণনা করে জনসংখ্যা নির্ণয় করি। যে পপুলেশন অফ দ্য সেন্সাস ইয়ার, এখন যেই বছর আমরা জনসংখ্যা গণলাম, এটাকে বলা হয় দি পপুলেশন অফ দ্য সেন্সাস ইয়ার ইজ নোন ফ্রম দ্য সেন্সাস রিপোর্ট। যে বছর আমরা আদমশুমারি করলাম, ওই বছরের জনসংখ্যা আমরা তার প্রতিবেদন থেকে জানতে পারবো। 2011 সালের জনসংখ্যা গণনা হয়ে গেছে, 2012 জানুয়ারিতে রিপোর্ট দিয়ে দিল, আমরা 2011 জনসংখ্যা ওই সেন্সাস রিপোর্ট থেকে জানতে পারবো। কিন্তু 12, 13, 14, 15, 16, 18, 20 এর মধ্যে জানতে হলে কি করবো? আচ্ছা, এটা হয়ে গেছে। এটা দেখো, population the population of the inter census year is estimated. Inter census মানে কি? Inter census মানে 2 আদমশুমারির মাঝখানে যদি জনসংখ্যা গণনা দরকার পড়ে, ওই যে আমরা বললাম 2015-তে পড়লো, হঠাৎ করে কোনো একটা কারণে 2015-তে আমাদের দেশের জনসংখ্যা জানতে হবে, তখন আমরা কি করব? হ্যাঁ, 3টা পদ্ধতি আছে। ন্যাচারাল ইনক্রিজ মেথড, আমরা ধরে নেই যে প্রাকৃতিক ভাবে প্রতি বছর 1 কোটি করে বাড়বে, মানে 50 লাখ করে বাড়বে। তাহলে 2011-তে যদি 16 কোটি হয়, 2012-তে 16 কোটি 50 লাখ, 2013-তে 17 কোটি, 2014-তে একটা ধরে নেই ন্যাচারাল ইনক্রিজ মেথড। কোন একটা দেশের প্রাকৃতিক ভাবে একটা এস্টিমেশন করা হয় যে প্রতি বছর কত জনসংখ্যা বাড়তে পারে, ওইভাবে করতে পারি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথড একটা আঙ্কিক প্রক্রিয়াতে করতে পারি, জিওমেট্রিক প্রজেক্ট অথবা ওই যে কোনো একটা পদ্ধতিতে। ন্যাচারাল ইনক্রিজ মেথড, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথড, জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড। আমরা ইন্টার সেন্সাস পিরিয়ডে জনসংখ্যা গণনা করার জন্য আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা ন্যাচারাল ইনক্রিজ মেথড,
অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন মেথড, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন মেথড, যে কোনো একটা পদ্ধতি। পদ্ধতিগুলি আমরা বিস্তারিত আলোচনা করবো না, এটা এখন আমাদের দরকার নেই, কিন্তু পদ্ধতি 3টা নাম আমরা জেনে রাখলাম। তো আমরা আবার সেন্সাসটা দেখি। আচ্ছা দেখো, সেন্সাসের সংজ্ঞা পড়লাম, সেন্সাসের টাইপ পড়লাম, সেন্সাসের পদ্ধতি পড়লাম, সেন্সাসের গুরুত্ব পড়লাম। আর যদি ইন্টার সেন্সাস পিরিয়ড, 2 সেন্সাসের মাঝখানে জনসংখ্যা আমাদের জানার প্রয়োজন পড়ে, আমরা 3টা পদ্ধতিতে জানবো, ন্যাচারাল ইনক্রিজ মেথড, অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন মেথড আর জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন মেথড। ব্যাস এই পর্যন্ত আমাদের জানলে সাথে সেন্সাসটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওই যে কয়েকটা প্রশ্ন ভালো প্রশ্ন, যদি ভুল তথ্য দেয় অথবা যদি ডাবল কাউন্টিং হয় হইতে পারে, এই জন্য ওইভাবে যারা গণনাকারী তাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় যাওয়ার আগে, যেন এই ভুলগুলি না হয়। তারপরও যে কিছু হয় না তা না, আমরা কম্বিনেশন মেথড ফলো করি। এই জন্য কম্বিনেশন মেথড ফলো করি। 3 নম্বরটা এই ভুলটাকে কভার করার জন্য। আচ্ছা, কি লেখা আছে এখন? ফার্টিলিটি। আচ্ছা, আমি একটু দেখি মিটিং এ কখন যাইতে হবে, একটু খোঁজ নিয়ে একটু ফোন করে। হ্যাঁ, তোমরা সেন্সাসটা দেখতে থাকো। আচ্ছা, ফার্টিলিটি দেখো, এই যে ফার্টিলিটির সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা পড়ো, আমি একটু খোঁজ নিই। স্যার আমাকে কখন আসতে হবে? স্যার আমাকে ফোন দিয়ে, আপনি ফোন দিলে আমি চলে আসবো স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, জি সালাম আলাইকুম। জানাবে একটু এত মতো লাগবে, বেশি নেই, ঠিক আছে। ফার্টিলিটি মানে কি? ফার্টিলিটি কোথায় পড়ছিলাম? ডেমোগ্রাফিক প্রসেস, ফার্টিলিটি, মর্টালিটি, ম্যারেজ, মাইগ্রেশন, সোশ্যাল মোবিলিটি, মনে আছে? জি স্যার। ফার্টিলিটি মানে সন্তান উৎপাদন ক্ষমতা। ফার্টিলিটি ইজ দ্য এবিলিটি অফ এ উইমেন অর ফিমেল টু অ্যাকচুয়ালি বিয়ার এ চাইল্ড। একজন মহিলা সত্যিকার অর্থে কতজন সন্তান বহন করতে পারে। দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ লিভিং অফস্প্রিং, সত্যিকার অর্থে কয়টা জীবন্ত শিশু জন্ম দিতে পারে। এখন দেখো, স্টিল বার্থ, ফিটাল ডেথ এন্ড অ্যাবর্শন আর নট ইনক্লুডেড হিয়ার। তাহলে একজন মা বা একজন মহিলা বা একজন মেয়ে তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডে 15 থেকে 49 বছর বয়স, এটাকে বলে রিপ্রোডাক্টিভ এজ, কয়টা জীবন্ত শিশু জন্ম দিল, ওটাকে বলে ফার্টিলিটি। স্টিল বার্থ মানে মৃত বাচ্চা প্রসব, শব্দগুলি দেখো, স্টিল বার্থ মৃত বাচ্চা প্রসব, ফিটাল ডেথ গর্ভে বাচ্চা মরে গেছে, এন্ড অ্যাবর্শন গর্ভপাত, এগুলি কিন্তু ফার্টিলিটির মধ্যে গণনা করা যাবে না। খেয়াল করছো? ফার্টিলিটি মানে কি? একজন মা তার রিপ্রোডাক্টিভ লাইফে, প্রজনন বয়স যতদিন থাকবে, কয়জন জীবন্ত শিশু ভূমিষ্ঠ করতে পারে বা জন্ম দিতে পারে। ইজ দ্য এবিলিটি অফ এ উইমেন টু অ্যাকচুয়ালি বিয়ার এ চাইল্ড, দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ লিভিং অফস্প্রিং। লিভিং মানে কি? জীবন্ত। তাহলে বাদ যাবে কি? স্টিল বার্থ, মৃত প্রসব, মরা বাচ্চা জন্ম দিচ্ছে, ফিটাল ডেথ গর্ভে বাচ্চাটা মরে গেছে, এন্ড অ্যাবর্শন অথবা গর্ভপাত হয়ে গেছে, এগুলি কিন্তু এর মধ্যে গণনা করা যাবে না, নট ইনক্লুডেড হিয়ার। ওকে স্যার, ডেফিনেশন কতটুকু? এই পুরাটুকুই? হ্যাঁ, ওকে, হ্যাঁ পুরাটুকুই, রাইট, ভেরি গুড। ডেফিনেশন পুরাটুকুই। এত মনোযোগ দিয়ে শুনতেছে আজকে সবাই, সাংঘাতিক অবস্থা, আমি বিপদে পড়ে গেছি। ভেরি গুড। এরকম মনোযোগ দিয়ে যদি সবসময় শুনো তাহলে আমার কিন্তু ভালো লাগে। আর সবাই যদি চুপ থাকো তাহলে মনে হয় কিসে, সবাই চুপ থাকলে মনে হয় যে কেউ বুঝি শুনতেছে না। হ্যাঁ, কথা বলো আমার সাথে, এত রাগ করে থাকার কিছু নেই, আমি কি ধমকটমক দিই না তো খুব একটা। আচ্ছা ঠিক আছে। ফার্টিলিটি মানে একজন মা বা একজন মহিলা রিপ্রোডাক্টিভ এজ কিন্তু এখন কত জানো? 15 থেকে 49 আমাদের দেশে ধরা হয় বা বিশ্বব্যাপী। এই বয়সের মধ্যে কয়জন জীবন্ত শিশু ভূমিষ্ঠ করবে সেটাকে বলা হয় ফার্টিলিটি। ফার্টিলিটি ইজ দ্য এবিলিটি অফ উইমেন অর ফিমেল টু অ্যাকচুয়ালি বিয়ার এ চাইল্ড।
the actual production of live মানে জীবন্ত, offspring মানে শিশু, stillbirth, fetal death and abortion are not included here. এগুলি এর মধ্যে গণনা করা যাবে না। এখানে একটা ফুল স্টপ পড়বে, এখানে ফুল স্টপ দিতে হবে। ম্যাডাম আজকে খেতে গেছেন দেখি রে। আচ্ছা হ্যাঁ, সরি। আচ্ছা শোনো, আমাদের এই সেশন কিন্তু আর 3 মিনিট আছে, তোমরা সেকেন্ড সেশনের সাথে সাথে বসে পড়ো। হ্যাঁ জি স্যার। আচ্ছা, যদি তোমাদের অসুবিধা না হয় আর কি। আমি আবার একটা মিটিং এ যাব তো। আচ্ছা ম্যাডাম রাখতেছে খুব সাংঘাতিক, ম্যাডামের আজকে মেজাজ খারাপ, ভয় লাগতেছে আমার। এই আচ্ছা, তাহলে ফার্টিলিটি বুঝছো? একজন মা বা মহিলা বা মেয়ে কয়জন জীবন্ত শিশু জন্ম দিল। গ্রেভিডিটি, নাম্বার অফ প্রেগনেন্সি এক্সপেরিয়েন্স বাই উইমেন, কমপ্লিট অর ইনকমপ্লিট। এখন ধরো গ্রেভিডিটি মানে কতবার একজন মা গর্ভধারণ করলো। গর্ভধারণ করা মানেই যে জীবন্ত শিশু জন্ম দিবে তা কিন্তু না। একজন মা তার লাইফ টাইমে হয়তো 10 বার গর্ভধারণ করছে, তার মধ্যে পেটের ভিতরে 2টা বাচ্চা মরে গেছে, আর 2টা বাচ্চা মৃত প্রসব হয়েছে, আর একটা গর্ভ 3 মাসে নষ্ট হয়ে গেছে, তাহলে 5টা নষ্ট হয়ে গেল। তাহলে কিন্তু আর 5টা বাচ্চা জীবন্ত জন্মগ্রহণ করছে। 5টা বাচ্চা যে জীবন্ত জন্মগ্রহণ করছে এটা ফার্টিলিটি। আর মোট যে 10 বার সে গর্ভধারণ করলো, দিস ইজ গ্র্যাভিডিটি। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে ব্যাপারটা? স্যার একটা বাচ্চা যদি জন্ম হওয়ার পর কিছুদিন বাঁচার পরে তারপর মারা যায়, তখন ওইটাও হবে না? ওইটা ফার্টিলিটি হবে। মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যদি কান্দা মানে সে শ্বাস নিল, তাহলে কিন্তু ওইটা জীবিত প্রসব হিসাবে আমরা ধরবো। কিন্তু জন্মগ্রহণ করার পর দেখা গেলো বাচ্চাটা ডেড, যিনি ডাক্তার বাজিয়ে বলবো যে বাচ্চা তো মরা হয়েছে, তাহলে কিন্তু ওইটা ফার্টিলিটির মধ্যে পড়বে না। কিন্তু গ্র্যাভিডিটির মধ্যে, গ্র্যাভিডিটি মানে কি একজন মা কতবার গর্ভধারণ করলো, গ্র্যাভিডিটি। আর ফার্টিলিটি হলো গর্ভধারণ করলে ফার্টিলিটি হবে না, একজন মা কতটা জীবন্ত শিশু জন্ম দিল, দিস ইজ ফার্টিলিটি। একজন মা হয়তো ধরো 6 বার তার প্রেগনেন্সি হয়েছে, প্রথম প্রেগনেন্সি 3 মাসে অবসান হয়ে গেছে, দ্বিতীয় প্রেগনেন্সি একটা ছেলে, জীবিত ছেলে হইলো, তৃতীয় প্রেগনেন্সি হয়েছে একটা ছেলে কিন্তু মৃত, মরা বাচ্চা, তারপরে প্রেগনেন্সি পেটের ভিতরে মরে গেছে। তার মানে পেটের ভিতরে মরুক, মরা প্রসব হোক, অবসান হোক, সবগুলি আসবে গ্র্যাভিডিটির মধ্যে। বুঝতে পারছি আমি? গ্র্যাভিডিটি আর ফার্টিলিটির মধ্যে পার্থক্য বুঝতে পারছো? জি স্যার। গ্র্যাভিডিটি মানে একজন মা কতবার গর্ভধারণ করলো, আর ফার্টিলিটি মানে এখন ধরো 5 বার গর্ভধারণ করছে, 5টাই জীবিত শিশু হয়েছে, তাহলে ফার্টিলিটি আর গ্র্যাভিডিটি সমান হয়ে গেল। একজন মা যদি 5 বার প্রেগনেন্ট হয় এবং 5টা বাচ্চা জন্ম দেয়, 5টাই যদি জীবিত সুন্দর হয়, জীবিত হয়, তাহলে গ্র্যাভিডিটিও 5, ফার্টিলিটিও 5। আমরা শুরু করি না? শুরু করি। এই দুইটা আমার ফার্টিলিটি আর গ্র্যাভিডিটি পার্থক্যটা মনে আছে তো? জি স্যার। গ্র্যাভিডিটি মানে কতবার গর্ভে সন্তান আসলো, গর্ভে সন্তান আসলেই যে একটা জীবিত প্রসব হবে এটা আমরা বলতে পারি না। যতবার গর্ভে সন্তান আসলো এটি বলে গ্র্যাভিডিটি। সে 5 বার তার গর্ভের সন্তান, গ্র্যাভিডিটি 5। ফার্টিলিটি কতবার, কতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করলো। 5 জনের মধ্যে 5 জন জীবন্ত হইতে পারে, 4 জন হইতে পারে, একটা নষ্ট হইতে পারে, একটা পেটের ভিতরে মরতে পারে। জীবন্ত শিশু জন্মগ্রহণ করলে এটা পড়বে ফার্টিলিটিতে। আর কতবার গর্ভে আসলো, দিট ইজ গ্র্যাভিডিটি। আচ্ছা, ফার্টিলিটির ফ্যাক্টরস, কখন কখন ফার্টিলিটি বাড়ে বা কমে। ফ্যাক্টরস রিলেটেড টু অর এফেক্টিং ফার্টিলিটি, রিলেটেড টু অর এফেক্টিং অর ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি। আচ্ছা ঠিক আছে, এখানে ফ্যাক্টরস টু অর ইনফ্লুয়েন্সিং, এখানকার ফার্টিলিটি শব্দটা দিই, ফার্টিলিটি। ওকে, আচ্ছা
ফার্টিলিটি কখন বাড়তে পারে, কখন কমতে পারে। আচ্ছা, এখন এজ এট ম্যারেজ, বিবাহের বয়স। ইন বাংলাদেশ দ্য মিন এজ এট ম্যারেজ মেল 25, ফিমেল 20। 25 ছেলেদের একটা ঠিক করা আছে, 25 বছরে বিয়ে করা, আগে বিয়ে করা ঠিক না, মেয়েদের 20 বছরে আগে না। তাই বলে যে এখন যদি একটা মেয়ের 20 বছর বয়স আছে, সে বলবে বাপ মাকে আমাকে বিয়ে করে দেন, আমার তো 20 বছর হয়ে গেছে, সরকার নিয়ম করছে 20 বছরে করা যাবে, এরকম বলবো তোমরা? হ্যাঁ, এরকম বললে কিন্তু ফার্টিলিটি বেড়ে যাবে। যত বিয়ে আগে হবে তত রিপ্রোডাক্টিভ এজে তার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, তার সন্তান জন্মাবে। এই জন্য তাই বলে একবার বুড়া বয়সে বিবাহ করা তাও ঠিক না। সো এজ এট ম্যারেজ ইন বাংলাদেশ দ্য মিন এজ এট ম্যারেজ মেল 25, ফিমেল 20। আচ্ছা, ডিউরেশন অফ ম্যারিড লাইফ, বিয়ে হওয়ার 10 বছর পরে স্বামী মরে গেল, বিধবা হয়ে গেল, তাহলে তার রিপ্রোডাক্টিভ এজ থাকেও লাভ নাই, তার ফার্টিলিটি কাজে লাগবে না। সুতরাং বিয়ে যত আগে হবে তত ফার্টিলিটি বাড়বে, যত পরে হবে ফার্টিলিটি কমবে। বিয়ে আর কি, বিবাহের বয়স, মানে এটাকে বলা হয় কি বয়স বলবো আমরা, দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন যত দীর্ঘায়িত হবে ফার্টিলিটি তত বাড়বে। যে কোনো একজন স্বামী বা স্ত্রী কেউ যদি একজন মরে যায় বিয়ে 5-10 বছরের মধ্যে, তাহলে তো আর স্ত্রী মারা গেল তো ফার্টিলিটি শেষ, একজন কমে গেল। আর স্বামী মরে গেলে স্বামী তো আবার বিয়ে করে ফেলবে। বললাম না, ওকে পারা গেল না, না আর বিয়ে করতে দিও না, বুঝছো? এরকম আগে কমিটমেন্ট করে রাখবা যে আমার পরে তুমি আর কাউকে নিতে পারবা না, করতে। স্যার মরে গেলে তো আমি আর দেখতেছি না, তখন তো কি পারে, মরে গেলে আর দেখবো নাকি, কি করে? শুনো, আল্লাহ মাফ করুক, কেউ মরার দরকার নাই। মরে গেলে একজন মা মারা গেল, তাহলে একটা রিপ্রোডাক্টিভ সোর্স কমে গেল না, একটা উৎস তো কমে গেল, তাই না? সে আবার বিয়ে করবে, ওই ঘরে ওই স্ত্রী ঘরের সন্তান হবে, কিন্তু এই স্ত্রী মারা যাওয়া মানে কি, সে তো জীবিত থাকলে 2-3টা সন্তান জন্ম হয়তো দিত, তাহলে ফার্টিলিটি একজন কমে গেল, ফার্টিলিটি উৎস সোর্স তো একজন কমে গেল আমাদের, একজন মা মারা গেলে। সুতরাং আমাদের কমে গেল, মানে ফার্টিলিটি কমে গেল। আর যদি না মরে আল্লাহর রহমতে, এখন সে যদি বহু বিবাহ করে সেটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, স্পেসিং অফ চাইল্ড মানে কি? স্পেসিং অফ চাইল্ড, সন্তান বিরতি। এখন একজন যদি বলে আমি বছরই বাচ্চা নিতে চাই, আমার 10 বছর ম্যারিড লাইফে আমি 10টাই বাচ্চা চাই, ঠিক আছে। আরেকজন যদি বলে না আমি একটা বাচ্চা নেওয়ার 3 বছর বা একটা নিব, নাহলে আমার স্বাস্থ্য ঠিক থাকবে না, আমি বাচ্চা পালতে পারবো না, আমার নিজের স্বাস্থ্য, আমার বাচ্চার স্বাস্থ্য যদি আমি ঠিক রাখতে চাই, আমি এক প্রেগনেন্সি পর 3 বছর বা 4 বছর আগে একটা নিব না। এই যে যারা এরকম, যদি স্পেসিং এরকম বেশি হয় তো ফার্টিলিটি কমবে, স্পেসিং কমবে ফার্টিলিটি বাড়বে। এডুকেশন লেভেল, হায়ার এডুকেশন রিডিউস ফার্টিলিটি। শিক্ষিত যারা, তারা বুঝে যে এত ঘন ঘন সন্তান নেওয়া ঠিক না, আমার আয় বুঝে সন্তান নিতে হবে, এগুলোকে মানুষ করার ক্ষমতা থাকতে হবে, আমার স্বাস্থ্য, সন্তানের স্বাস্থ্য ঠিক। শিক্ষিত যারা তারা বুঝে শিক্ষা ফার্টিলিটি কমায়। শিক্ষা হলে সে চাইল্ড স্পেসিং করবে, পরিবার পরিক্রমা নিলে ফার্টিলিটি কমবে। আবার ডিউরেশন ম্যারিড লাইফ, দাম্পত্য জীবন যত বড় হবে ফার্টিলিটি বাড়ার সম্ভাবনা বেশি। আর এজ এট ম্যারেজ মানে যখন 25 বছর বয়সী বিয়ে করে ফেললো বা 20 বছর বয়সে, তো তার ফার্টিলিটি বাড়বে, কারণ শুরু হয়ে গেল তার রিপ্রোডাক্টিভ লাইফ, সন্তান জন্ম দেওয়ার সুযোগ এসে গেল। এইভাবে আমরা আরো আসতে দেখি। ইকোনমিক স্ট্যাটাস, there is an inverse relationship of economic status with fertility. মানে কি? There is an inverse relationship of economic status with fertility. অর্থ কি? বড় লোকের বাচ্চা কম, গরিব মানুষের বাচ্চা বেশি। উল্টা। কেন? আমরা আগেই বলছি, বড় লোক হিসাব কিতাব করে বাচ্চা নেয়, আমি 2টাই নিব, একটাকে লন্ডন পাঠাবো, একটাকে কানাডা পাঠাবো, লেখাপড়া করাবো, সুতরাং ঠিক মতো পয়সা করে। এইটি হলো বড় লোক। আর গরিব মানুষ বা মামা মনে করে যত বাচ্চা নেবো ওগুলিকে কামে খাটাইতে পারবো, কামে খাটাইলে আমার পয়সা কামাই হবে, কাজ বাসা বাড়িতে কাজে দিয়ে দিব, রাস্তায় যে বস্তা দিয়ে দিব, টোকা দিয়ে জিনিসপত্র ফুল বিক্রি। এই জন্য ইনভার্সলি প্রপোর্শনাল। আর্থিক অবস্থা ভালো, ফার্টিলিটি কম, আর্থিক অবস্থা খারাপ, ফার্টিলিটি বেশি। কাস্ট, কাস্টম, রিলিজিয়ান, জাতি, ধর্ম, রীতিনীতি। যেমন ইসলাম ধর্ম, আমরা যারা ইসলাম গোড়া ইসলামী, আমরা মনে করি আল্লাহ সন্তান দিচ্ছে আমি নিব,
কিন্তু আমি এটা চিন্তা করি না, আল্লাহ এটাও বলছে আয় বুঝিয়ে ব্যয় করো, অর্থাৎ আমার পালার ক্ষমতা আছে কিনা চিন্তা করে আমাকে সন্তান নিতে হবে। কিন্তু আমি বলি না, আল্লাহ দিয়েছে আল্লাহ পালবে, এরকম আর কি। এখন অনেক আছে না, ঠিক আছে নিজে থেকে যারা ধর্মভীরু তারা কিন্তু প্রেগনেন্সি নষ্ট করে না কখন, প্রেগনেন্সি নিজে থেকে হয়তো থাকে 5-7টা 8টা বাচ্চা, কিন্তু পরে দেখা যায় বাচ্চাগুলিকে ঠিক মতো তো মানুষও করতে পারতেছে না, এই জন্য ফার্টিলিটি বাড়ে। ধর্মীয় বিধি নিউট্রিশনাল স্ট্যাটাস ইনডাইরেক্টলি রিলেটেড, ইনডাইরেক্টলি মানে কি রিভার্স, পুষ্টির মান খারাপ ফার্টিলিটি কম, পুষ্টির মান ভালো ফার্টিলিটি বেশি। ফ্যামিলি প্ল্যানিং ডাইরেক্টলি রিলেটেড, ফ্যামিলি প্ল্যানিং নিলে ফার্টিলিটি কমবে, ফ্যামিলি প্ল্যানিং না দিলে ফার্টিলিটি বাড়বে। ব্রেস্ট ফিডিং, এটার সাথে ফার্টিলিটির সম্পর্ক কি? ব্রেস্ট ফিডিং এর সাথে মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, একটা সন্তান জন্ম দেওয়ার পর কতদিন পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাইতে হবে? কতদিন? কতদিন? 6 মান্থ। 6 মাস। এখন ধরো জন্ম দিল কিন্তু বুকের দুধ খাওয়াইলো না, তাহলে ওভুলেশন হয়ে যাবে, এক বাচ্চা হওয়ার 3 মাসের মধ্যে আরেক বাচ্চা হয়ে যাবে, 4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। কিন্তু 6 মাস পর্যন্ত কেবলমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে তার ওভুলেশন হবে না, এটা একটা ফ্যামিলি প্ল্যানিং প্রসেস। তাহলে তার ফার্টিলিটি কম থাকে। ব্রেস্ট ফিডিং করলে ফার্টিলিটি কম থাকে, ব্রেস্ট ফিডিং না করলে ফার্টিলিটি বাড়ে। অ্যাবর্শন, আমার অনাকাঙ্ক্ষিত সন্তান আসছে, আমি এই সন্তান রাখবো না, আমি এখন হাজব্যান্ড ওয়াইফ কাপল উভয় এখন লেখাপড়া শেষ করে বিয়ে করে ফেলছে, প্রেম টেম করে পালায় গিয়া, কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, এখন লেখাপড়া করতেছে, বাপ মা তো সাহায্য দিতেছে না, বার করে দিচ্ছে বাড়ি থেকে, যা পালাইয়া বিয়ে করছো, নিজে রাখা। তাহলে এখন তো তারা বাচ্চা রাখবে না, কারণ দুজনেই লেখাপড়া করতেছে, চাকরি পানি, অ্যাবর্শন করে ফেলবে। অ্যাবর্শন করলে ফার্টিলিটি কমে গেল। স্টেরিলিটি মানে কি? স্টেরিলিটি মানে কি বলো কেউ জানো? বন্ধাত্ব, সন্তান উৎপাদন করতে অক্ষম যারা, স্টেরাইল। স্টেরিলিটি যদি হয় তো ফার্টিলিটি কমবে। অনেক বিভিন্ন কারণে স্টেরাইল হতে পারে। স্টেরিলিটি বা আলাদা বিরাট একটা চ্যাপ্টার। স্টেরিলিটি মানে বন্ধাত্ব, বন্ধাত্ব মানে বুঝো তো, বন্ধা বলি না, সে সন্তান উৎপাদন করতে অক্ষম। এটা বন্ধাত্ব বাবার জন্য হইতে পারে, মার জন্য হইতে পারে, খালি মেয়েদেরকে এখানে দোষ দেওয়া যাবে না। ইট মে বি দ্য কজ মে বি দ্য ফাদার অর দ্য মাদার, এটা ফার্টিলিটি কমে। অন্যান্য ব্যাপার আছে আদার্স। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতা বাড়লে ফার্টিলিটি কমে, কারণ তারা কর্মজীবী হয়, বাইরে যায়, বাচ্চা নিতে চায় না, বাচ্চা এই জন্য নারীর ক্ষমতায়নে ফার্টিলিটি কমে। উইমেন এমপ্লয়মেন্টে ফার্টিলিটি কমে। আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফার্টিলিটি কমে। অর্থাৎ আরবানাইজেশন মানে কি? নগরায়ন, ইন্ডাস্ট্রি, শিল্পায়ন। নগরায়ন এবং শিল্পায়ন হলেও কি চাকরির সুযোগ বাড়ে, চাকরি বেশি হয়, মেয়েরা যখন চাকরি করবে সন্তান নিতে চাবে না। গভর্নমেন্ট পলিসি, সরকারি নীতি অনুযায়ীও ফার্টিলিটি কমে। কারণ ফ্যামিলি প্ল্যানিং এর স্লোগান কি এখন বলতো? কে বলবে? পরিবার পরিকল্পনা সরকারি নীতি আছে, জানো কেউ? 2টির বেশি নয়, একটি হলে ভালো হয়। সরকারি ঠিক করে দিতেছে তুমি 2টার বেশি নিবা না, কারণ সরকারি চাকরি যারা করে 2টা বাচ্চা পর্যন্ত তারা ম্যাটারনিটি লিভ পায়, 6 মাস ছুটি পাবে। 2টার বেশি নিলে 3য় বাচ্চার সময় সে সেই সুবিধা পাবে না। তার মানে সরকারি বলে দিচ্ছে তুমি 2টার বেশি বাচ্চা নিও না, তার মানে এখানে ফার্টিলিটি কমাই দিল সরকার তার নীতির মাধ্যমে। দিস ইজ গভর্নমেন্ট পলিসি। আচ্ছা, আমার মনে আজকে আমরা এই পর্যন্ত রাখি। হ্যাঁ, এই পর্যন্তই থাক, তোমাদের মাথায় থাকবে না। আর তোমরা আজকে অনেক কিছু বুঝছো ভালো, যেভাবে প্রশ্ন করছো আমাকে আটকাই দিছিল প্রায়। ঠিক আছে, ক্লাসকে আমরা পড়লাম, একটু দেখাই দিই। সেন্সাস পড়লাম, ডেফিনেশন, টাইপস, মেথডস, ইম্পর্টেন্স, পপুলেশন এস্টিমেশন। ইন্টারসেন্সাল পিরিয়ডে আমরা মধ্য আদমশুমারি জনসংখ্যা কিভাবে নির্ণয় করবো? 3টা পদ্ধতি আছে। একটা হলো ন্যাচারাল ইনক্রিজ মেথড, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথড, জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড। তারপর আমরা ফার্টিলিটি পড়লাম, সত্যিকার অর্থে জীবিত সন্তান কয়টা প্রসব করবে, দিস ইজ ফার্টিলিটি। গ্র্যাভিডিটি, একজন মা সারা জীবনে কতবার গর্ভধারণ করলো, প্রসব জীবিত হোক বা মৃত্যু হোক সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, ফার্টিলিটি কিছু কিছু বিষয় নির্ভর করে, এজ অ্যাট ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারিড লাইফ, স্পেসিং অফ চিলড্রেন, এডুকেশন লেভেল, ইকোনমিক স্ট্যাটাস, caste, custom, religion, nutritional status, family planning, and breastfeeding, abortion, sterility, and others. আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা শেষ করে পড়বো বার্থ রেট, ডেথ রেট, ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, গ্রোথ রেট, জিএফআর, টিএফআর, গ্রোথ রিপার্টি রেট,
এগুলি পড়বো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তোমাদের কাছে স্লাইড গুলি পেয়ে গেছো না সবাই? জি স্যার। তাহলে নেক্সট ক্লাসে এগুলি একটু চোখ বুলে রেখো, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবা। আগে যদি একটু পড়ে ফেলো তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগিয়ে আমাকে প্রশ্নগুলি করতে পারবা, ঠিক আছে? ক্লাস আমাদের এখানে শেষ। জি স্যার। আচ্ছা, আজকে আমার স্লাইড 22 পর্যন্ত পড়লাম। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।